বিএনপি খারাপ হলে জোট সরকার থেকে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি প্রশ্ন তারেকের। তার দলকে অযাচিত আক্রমণের অভিযোগ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে ভোটের পরিবেশ বিঘ্ন করছে মন্তব্য ডক্টর শফিকের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ পালানোয় নির্বাচন ভুঞ্জুলের শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোট দিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং আবু সাইদ হত্যা মামলায় উভয় পক্ষের শুনানি শেষ, রায় যে কোনো দিন। চাংখারপুর হত্যা মামলার রায়ে ভুক্তভোগী পরিবারের অসন্তোষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পলাতক স্বৈরাচারদের মতো একটি দল বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএনপি এত খারাপ হলে জামায়াত নেতারা কেন 4 দলীয় জোট সরকারের মন্ত্রিত্ব ছাড়েনি? ক্ষমতায় গেলে কর্মসংস্থানের পাশাপাশি মাদক নির্মূলের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চান তিনি। রুবায়েত বাপের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারণা শুরুর পর থেকেই বিভিন্ন জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষষ্ঠ দিনে ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় ছিল তার গণসংযোগ কর্মসূচি। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে জেলায় বয়ে যায় উৎসবের আমেজ। জনসভার নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান। এই দিন সমাবেশস্থলে আসতে থাকে জনতার স্রোত। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে স্বৈরাচারের মতো আক্রমণ করছে। 4 দলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের 2 শীর্ষ নেতা তখন কেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি, এমন প্রশ্নও রাখেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকার এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ময়মনসিংহের মৎস্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। আমরা যদি একসাথে দেখি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। এই 24 জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই 4 জেলার উন্নয়ন করার জন্য। এই জনসভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? ধানের শীষে ভোট দিতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বাগেরহাটে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। এর আগে সাতক্ষীরা ও খুলনায় আয়োজিত সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডক্টর শফিক। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেয় সাতক্ষীরাকে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। আগামী নির্বাচনে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে নোয়াখালীর সেনবাগে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটি বড় অংশ বিদেশি নাগরিক। যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না, তাদের মুখে
জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। যেখানেই কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না। এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে। 18 দিনে আচরণবিধি লঙ্ঘনের 144টি অভিযোগের বিপরীতে 94টি মামলা ও 9 লাখ টাকা জরিমানা করেছে রিটার্নিং কর্মকর্তা। 128টি নির্বাচনী এলাকার এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে নির্বাচন ভবনে তথ্য জানান তিনি। প্রার্থীদের উপর হামলার বিষয়ে জামায়াত এনসিপির অভিযোগের পরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসি আনোয়ারুল। এমআর আসাদের রিপোর্ট। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। গণভোটের প্রচারণা, আচরণবিধি, নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা নেই। 12 ফেব্রুয়ারি সুন্দর ভোট হবে, তবে ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগবে। আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। জানান, প্রার্থীদের উপর হামলা ও প্রচারণায় বাধা বিষয়ে জামায়াত এনসিপির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল, প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া মাঠ প্রশাসন গণভোটের প্রচারণায় যুক্ত হতে পারেন বলেও মত দেন তিনি। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে এক সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ ভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। যে আমরা সবাই ইউনাইটেড এবং ইউনাইটেড ফর এ পারপাস। এমআর আসাদ, মোহনা সংবাদ। আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথা বলেন। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস ভঙ্গ হয়। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো, ওনার দেশে এসে বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই, দেখি তো পালায় পালায় বলতেছে। এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিচ্ছে। গণভোট নিয়ে এখনো অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচারণা বিষয়ক সভায় আগামীর বাংলাদেশে সকল সম্প্রদায়ের সহাবস্থান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের প্রত্যয় জানান তিনি। বিস্তারিত নাহিদ সিরাজি নিমের প্রতিবেদনে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটা যদি সামান্যতম দূর করতে পারি তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, গণভোট নিয়ে এখনো অপপ্রচার চলছে। বিভিন্ন ভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। 2024-এর গণ আন্দোলন কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ে বিভক্ত ছিল না মন্তব্য করে তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে অধিকার রক্ষায় এ আন্দোলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ যে একটি বহু ধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর দেশ, সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই। যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ। এ সময় হ্যাঁ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে।
সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন তিনি। পর্যায়ক্রমে 3 পার্বত্য জেলায় নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এতদিনেও পার্বত্য জেলায় ইন্টারনেট না পৌঁছানোর জন্য আগের সরকার দায়ী। হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছে নেই, ইন্টারনেটের আলো পৌঁছে নেই। তার মধ্যে এই অন্ধকার আমরা ধরে রেখেছি তোমাদের জন্য। কি দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, যেটা আমরা একদিন করতে পারি নাই। এইটা যেন একবার যে আলো আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। শিক্ষার্থী আবু সাইদ হত্যার মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে, এ নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর উপবিভাগের শুনানি হয়। এদিকে চাংখারপুল হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালে স্বাক্ষরলিপি দিয়েছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। মুদাসির আলীর প্রতিবেদন জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হয় দুপক্ষের শেষ দিনের যুক্তিতর্ক। পরে এ মামলার প্রসিকিউটর মিনহাজুল ইসলাম জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে ট্রাইব্যুনালে। সিসিটিভি, গণমাধ্যমের ফুটেজ এবং তথ্য বিশ্লেষণ করে এ দাবি করা হয়। এ মামলায় 30 আসামিদের মধ্যে তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনই পলাতক। তাকে হত্যা করার আগে তাকে লাঠিপেটা করা হচ্ছিল, তার ঘাড়ে আঘাত করেছে, সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি। পরবর্তীকালে সে সামনে আসে, তখন তাকে গুলি করা হয়, যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু ট্রাইব্যুনালকে জানান, গুলিতে আবু সাইদ মারা যাওয়ার শক্ত প্রমাণ নেই, তবে পুলিশের বেধড়ক প্রহারেই তিনি মারা যান। 6 জন পুলিশ তাকে লাঠিচার্জ করেছে, শনাক্ত করতে পেরেছেন মাত্র 1 জনকে, 5 জনকে পারেন নাই। সেই 5 জনের ইনক্লুশন করার কথা বলেছি, যে তারা তো আনপানিশ থেকে যেতে পারে না। এদিকে চাংখারপুল হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এ স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ। স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা যেহেতু এটি আদালতের আদেশ এবং বিচারকের একান্ত এখতিয়ার, আমরা এটিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করতে পারি না, কিংবা আমরা এটিকে উপেক্ষা করতে পারি না। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ বিষয়ে পরবর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। কেবলমাত্র পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন ফাউজুল কবির খান। কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। কোনো কমিটি গঠন করেছে? একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। দুপুরে মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না উল্লেখ করে নিজ নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থানের ব্যবস্থা সহ নিরাপদ বাসস্থান গড়ে তোলার অঙ্গীকার করেন আমিনুল হক। তানজিদ ভাইয়ের প্রতিবেদন।
জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা 16 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ধানের শীষের প্রার্থী ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী নেতাকর্মীরা। মিরপুর 10-এ প্রচারণায় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লিফলেট হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীকে দিচ্ছেন দোয়া ও আশ্বাস। ঢাকা 16 আসনে সৎ, বিনয়ী এবং যোগ্য প্রার্থী আমিনুল হক এমন মন্তব্য করেন দলের সমর্থকরা। যে জনগণ উন্মুখ হয়ে আছে, বিগত 17 বছর তারা ভোট দিতে পারে নাই। আমরা আশা করছি ইনশাআল্লাহ 12 তারিখে ব্যালটের মাধ্যমে একটা ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের যে গণজোয়ার আপনারা দেখতে আছেন, একটা সাধারণ মানুষ যেভাবে আমিনুল ভাই যেখানে যায়, সাধারণ মানুষ যেভাবে নেমে আসে, তাতে আমরা 100% দিলে আপনার ধানের শীষে আমিনুল হককে ভোট দেব। তাহলে আপনারা মন থেকে বলতেছেন যে ইনশাআল্লাহ আমরা মন থেকে বলতেছি, আমাদের মন থেকে আমরা নিবেদিত প্রাণে আমিনুলকে ভোট দিব। ধানের শীষ জিন্দাবাদ, ঢাকা 16 আসন জিন্দাবাদ, আমিনুল ভাই জিন্দাবাদ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকার সমস্যা ও জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় জানিয়ে আমিনুল হক বলেন, সাধারণ জনগণের আস্থার প্রতীক বিএনপি। জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তরুণ বেকার যুবকরা রয়েছে অনেক, যাদের কর্মসংস্থানের অনেক অভাব, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমার এই এলাকায় আমি কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। একটি দল ভোট কারচুপির কৌশল করছে অভিযোগ করে আমিনুল হক বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই। কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমার যে রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা প্রয়োজন বলেও জানান বিএনপির এই ক্রীড়া বিষয়ক সম্পাদক। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তার ভোট চাওয়ার, তার সকল কর্মসূচি করার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দুগ্ধ শিল্পে বিশেষ অবদান রাখা খামারিদের সম্মাননা দেবে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রাণ দুধ। গুলশানের পুলিশ প্লাজায় এমসিসিআই সম্মেলন কেন্দ্রে প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা 2026 ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে এমন উদ্যোগ নিয়েছে প্রাণ দুধ। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের দুগ্ধ শিল্প বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দেওয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকে পাবনা, রংপুর, সিরাজগঞ্জ সহ দেশব্যাপী প্রাণ ডেইরি 124টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বহর। দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে নেওয়া হয়েছে বিমানবাহী রণতরী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদারের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক বার্তা দিলেন ট্রাম্প। খেলার খবর, ক্রিকেট। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দেশটিতে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে বিশ্ব আসর সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান। কলকাতা শহরের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশ ইস্যুতে আইসিসির বিরুদ্ধে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি দাবি করেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে নিরপেক্ষতা নয়, বরং প্রভাব কাজ করেছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তির ঘোষণায় কয়েকদিন পরে ইউসুফ এমন মন্তব্য করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউসুফ দর্শক সংখ্যার পরিসংখ্যান তুলে ধরে আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, অংশগ্রহণকারী 20টি দেশের মধ্যে 10টি দেশের সম্মিলিত দর্শক সংখ্যা বাংলাদেশের একক দর্শক সংখ্যার চেয়ে কম। মাত্র 34 বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার কেন রিচার্ডসন। অস্ট্রেলিয়ার হয়ে 25টি ওয়ানডে ও
36টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ছিলেন অস্ট্রেলিয়ার 2021 সালের টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন টেরিটরি ও সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন রিচার্ডসন। 2008-9 মৌসুমে লিস্ট এ ক্রিকেটে অভিষেকের পর 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপি খারাপ হলে জোট সরকার থেকে জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি, প্রশ্ন তারেকের। তার দলকে অযাচিত আক্রমণের অভিযোগ। একটি পক্ষ ফ্যাসিবাদী আচরণ করে ভোটের পরিবেশ বিঘ্ন করছে, মন্তব্য ডক্টর শফিকের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ পালানোয় নির্বাচন ভণ্ডুলের শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোট নিয়ে অপপ্রচারের অভিযোগ আলী রিয়াজের। এবং আবু সাইদ হত্যা মামলায় উভয় পক্ষের শুনানি শেষ, রায় যে কোনো দিন। জাংখারপুল হত্যা মামলায় রায়ে ভুক্তভোগী পরিবারের অসন্তোষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।